Welcome back to Chart Edge. I am PropDex Trader and your mentor Orko. তো আজ আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস করব আগামীকাল 9 তারিখের 9 জানুয়ারি 2026 কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল মার্কেট নিতে পারে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আপনারা ট্রেড নেওয়ার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে তবেই ট্রেড করবেন। মার্কেট আর সাবজেক্ট টু রিস্ক অলওয়েজ, মনে রাখবেন। তো আজকে নিফটি, কালকে আমরা যে ডিসকাস করেছিলাম যে নিচের দিকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলটা কিন্তু খুব ভালোভাবে মেনেছে এটা বলা যায় না। কারণ দেখুন, কালকে আমি বলেছিলাম 10-20 এবং নিচের দিকে 50 মুভিং অ্যাভারেজ, এটাকে আমাদের একটা লেভেল নিতে পারে। ওকে, তো আজকে মার্কেটের 1% ডাউন, এবং 1% ডাউন শুধুমাত্র সেটা কথা না, কথা হলো 50 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছে। কতদিন পরে 50 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছে? 6 অক্টোবর 2025 পরে কিন্তু ক্লোজ করেছে। দিস উইল নট এ ভেরি বুলিশ সাইন ফর দ্য মার্কেট, ঠিক আছে? তো প্রিভিয়াস যে লো ছিল সেটা ছিল আমাদের 878, আজকের লো হলো 858 এবং ক্লোজ করেছে মোটামুটি 876-এর কাছে, ঠিক আছে? তো প্রিভিয়াস যে লো ছিল সেটাকেও ব্রেক করেছে, 50 মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নিচে নেমেছে এবং মার্কেট কিন্তু লোয়ের কাছে ক্লোজ করেছে এবং ওপেন থেকে লো একটা রেড মারুগুজু ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে? এবার এখান থেকে মার্কেট কোন দিকে যেতে পারে? দেখুন, ক্লিয়ারলি একটা বেয়ারিশ সাইন, এটাকে কোনোভাবেই ডিনাই করা যাবে না। এবার নেক্সট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হবে মার্কেটের জন্য মোটামুটি 25,730, 25,730-এর কাছাকাছি একটা মার্কেট সাপোর্ট নেবে যদি নিচের দিকে আসে, এবং উপরের দিকে যদি মার্কেট ওঠে তাহলে 26,100 এবং তার ওপরে 26,350, দুটোই অনেক দূরে আছে। কাছাকাছি নিয়ার সাপোর্ট আছে 25,700 থেকে 750, এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে এখন কিন্তু কাজ করবে, এবং এটাকে ব্রেক করলে কিন্তু মার্কেট আরও নিচের দিকে। আজকে একটা সাডেন নিউজের জন্য পাওয়ার সেক্টরে চায়নার ইজ কোম্পানিকে অ্যালাউ করতে পারে বা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারে, সেই জন্য মার্কেটের বিভিন্ন পাওয়ার সেক্টরের যে স্টক সমস্ত কিছুতে একটা বড় ফল দেখেছি। তার সাথে মেটালেরও আজকে একটা প্রফিট বুকিং হয়েছে, মেটালের সেক্টরও পড়েছে। তো ডুয়াল এফেক্টের জন্য মার্কেটে কিন্তু একটা বড় ডাউন আমরা দেখতে পাচ্ছি, এবং কালকের যে ক্যান্ডেল সেটা কিন্তু ইম্পর্টেন্ট ক্যান্ডেল হিসেবে দাঁড়িয়ে হবে। কারণ কি, কালকে যদি 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করে তার ওপরে ক্লোজিং করে তাহলে কিন্তু কালকের লো বা আজকের লো এবং কালকের লো আই থিঙ্ক আজকের লোয়ের থেকে নিচেই হবে যদি মার্কেট একইভাবে খোলে। যদি গিফট নিফটি গ্যাপ আপ যদি না করে কোনো কারণে, তাহলে তো আজকের এবং কালকের বা এই উইকের লোটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে। এটা গেল মোটামুটি নিফটির ভিউ। এরপর আমরা ইন্ডিয়া ভিক্স দেখি। ইন্ডিয়া ভিক্স যেহেতু মার্কেট নিচে নেমেছে, একটা রিস্ক ফ্যাক্টর কাজ করেছে, 10.6 ইন্ডিয়া ভিক্স এখানে প্লেস আছে, ঠিক আছে? তো ইন্ডিয়া ভিক্স যেহেতু একটু ওপর দিকে গেছে, গুড, দেয়ার ইজ নো কনসার্ন অ্যাবাউট দিস, কোনো চিন্তার তেমন কোনো কারণ নেই। ইন্ডিয়া ভিক্স ওপরে আছে, ঠিক আছে, কিন্তু খুব বেশি উঠলে তখন আমাদের কনসার্ন হবে, কিন্তু 10-এর ওপরে 10, 11, 12, দ্যাট ইজ গুড ইন্ডিয়া ভিক্স। আজকের সবথেকে বড় পেন পয়েন্ট কোথায় ছিল? আজকের পেন পয়েন্ট ছিল মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, এগুলোতে, এবং আমাদের নিজেদের পোর্টফোলিওতেও, যাদের ইকুইটি পোর্টফোলিও, সেখানে কিন্তু বড় একটা পেন এসছে। আজকে মিড ক্যাপ প্রায় 2% নিচে আছে, ঠিক আছে?
কারণ মিড ক্যাপের মধ্যে যারা লিড করে তাদের মধ্যে অনেকেই পড়েছে, ঠিক আছে। যেমন পাওয়ার সেক্টরের মধ্যে যেমন ভেল, তারপর ধরুন এবিবি, সিমেন্টস, এগুলো সব মিড ক্যাপেরই অংশ। এরা সবাই একসাথে পড়েছে, সেই জন্য আজকে মার্কেট 2%, মিড ক্যাপ 2% নিচে আছে। এবার যদি এটা এখনও পর্যন্ত গভর্নমেন্টের কাছ থেকে কোনো কনফার্মেশন আসেনি, যদি কনফার্মেশন আসে তাহলে একটা মার্কেটে পুল ব্যাক আসবে, এবং যদি কনফার্মেশন না আসে, যদি গভর্নমেন্ট ক্ল্যারিফাই করে দেয় যে না আমাদের এখন এমন কোনো প্ল্যান নেই চাইনিজ কোম্পানিদের আমাদের ইন্ডিয়ান পাওয়ার ইনফ্রাতে অ্যালাউ করার, তাহলে মার্কেট আবার কিন্তু উপরের দিকে যাবে। এটা ডিপেন্ড করছে কীভাবে গভর্নমেন্ট ক্ল্যারিফিকেশন আনে তার উপর। এখন মিড ক্যাপ আমরা নিচের দিকেই দেখছি, আমাদের মিড ক্যাপে তেমন আমরা কোনো কনফার্মেশন দেখছি না। তবে এখানে 50 মুভিং অ্যাভারেজটা হোল্ড করতে পারে, ট্রেড সেইভাবে নেওয়াটা ঠিক না, 1-2 দিন এখন ওয়েট করে যাওয়াটাই বেটার। স্মল ক্যাপে আমার দেখুন, যারা কন্টিনিউ ক্লাস করছেন তারা জানেন যে আমি খুব একটা বুলিশ ছিলাম না। তো স্মল ক্যাপ আবার যে ডাউন ট্রেন্ড ছিল সেটাকেই কন্টিনিউ করছে, এবং এখন স্মল ক্যাপের আই থিঙ্ক ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হওয়ার প্রবাবিলিটি আপ ট্রেন্ড বা সাইড ওয়েজের থেকে বেশি। সেম অ্যাজ মাইক্রো ক্যাপও তাই নিচের দিকেই আছে, ডাউন ট্রেন্ডটাই কন্টিনিউ হচ্ছে, এখানেও তেমন কিছু চিন্তার কারণ নেই, কারণ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ এমনিই ডাউন ট্রেন্ডে আছে, সেটাই কন্টিনিউ হচ্ছে। শুধুমাত্র মিড ক্যাপ যেটা সাইড ওয়েজ থেকে আপ ট্রেন্ডের দিকে গেছিলো, সেই আপ ট্রেন্ডটাকে কিন্তু আবার ভেঙে এখন আবার সাইড ওয়েজ জোনের মধ্যেই চলে এসছে। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত স্ট্রং, 10 বাকিদের তুলনায় স্লিপ হয়েছে। নিফটি যেখানে 1% স্লিপ হয়েছে, ব্যাঙ্ক নিফটি 0.5% স্লিপ হয়েছে, কিন্তু 10-20 মুভিং অ্যাভারেজকে হোল্ড করছে। তার মানে কি ব্যাঙ্ক নিফটি একটা স্ট্রং বা স্ট্রেংথ ধরে রেখেছে। অন্যদিকে নিফটি ফার্মা আজকে একটা পুল ব্যাক নিয়েছে, কন্টিনিউ 2 দিন স্ট্রং র্যালির পরে 1.4% ডাউন। এবার নেক্সট 1-2 দিনের মুভটা আমাদের এখন একটু ফলো আপে রাখতে হবে। যেদিন বাজার পড়ে সেদিন আমাদের দেখতে হবে কে কম পড়ছে, সে বাজার যেদিন উঠবে সেদিন বেশি ওঠার প্রবাবিলিটি রাখে। আজকে যেমন কম পড়েছে ব্যাঙ্ক, আজকে যেমন কম পড়েছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, এরা কম পড়েছে, তো এদের আমাদের একটু ফোকাসে রাখতে হবে, ঠিক আছে। নিফটি আইটি কালকে যে অলমোস্ট 2%-এর একটা বড় ক্যান্ডেল আপ ক্যান্ডেল দেখেছিলাম, ওই ক্যান্ডেলটা কিন্তু আজকে আবার নিচের দিকে নেমে এসছে, মানে কি এটা একটা উইকনেসের সাইন। ওকে, নিফটি অটো একটা কন্টিনিউয়াসলি ওপরে উঠেছিল, সেখান থেকে আমরা দেখছি একটা নিফটি অটোতে পুল ব্যাক। নিফটি অটো এখনও পর্যন্ত স্ট্রং সেক্টর, এখনও 10 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ, 10 মুভিং অ্যাভারেজের থেকে সামান্য নিচে এবং 20 মুভিং অ্যাভারেজের থেকে যথেষ্ট উপরে আছে। এখানে একটা পুল ব্যাক দেখা যেতে পারে, সেটা কিন্তু একটা স্ট্রং র্যালি কন্টিনিউয়েশনেরই সিগন্যাল হবে। কিন্তু নিফটি অটো অলমোস্ট আমরা এখন পজিটিভ জন্যই তুলব, কিন্তু আজকে সবথেকে বেশি পেন দিয়েছে নিফটি মেটাল, নিফটি পাওয়ার, এরা কিন্তু পেন দিয়েছে। নিফটি মেটাল আজকে 3.5% ডাউন, ঠিক আছে। দিস ইজ এ ভেরি পেনফুল। আমরা লাস্ট দুদিন একটু আলোচনা করছিলাম যে এটা ওভারবট জোনেই আছে, এবং কালকে আই থিঙ্ক বলেও ছিলাম যে 10 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসতে পারে, এবং যদি খুব বড় যদি কারেকশান হয় তখন 20 মুভিং অ্যাভারেজ পর্যন্তও আসতে হবে। কারণ ডাও থিওরি যদি আপনি ফলো করেন তাহলে সেটাই বলে যে একটা কন্টিনিউয়াস যদি মার্কেট কোনোদিন ভার্টিক্যালি ওপরে উঠতে পারে না, মার্কেটকে একটা স্পেস দিতে হয়, মোটামুটি 35, 40, 45, 50 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে। যখনই 50 থেকে 60, 70, 80, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন হবে না, তখন মার্কেট কিন্তু সেইভাবে উঠতে পারে না। অয়েল অ্যান্ড গ্যাস ভেরি পেন, আজকে অয়েল অ্যান্ড গ্যাসেও আরেকটা জায়গায় এখানেও কিন্তু ভালো পেন দিয়েছে। সমস্ত অয়েল অ্যান্ড গ্যাসের যে ওএমসি কোম্পানি সেগুলোও কিন্তু আজকে বড় ফল করেছে, সেই জন্য এখানে একটা পেনফুল সিনারিওর মধ্যে এসছে। অন্যদিকে এফএমসিজি কন্টিনিউ ডাউন ট্রেন্ডেই আছে, সেখানে সেটাই কন্টিনিউ করছে। নিফটি রিয়েলিটি যেটা 2 দিন আমাদের আপ মুভ দিয়েছিল, সেখান থেকে কিন্তু আজকে এসে আবার 0.7% নিচে আছে। তো নিফটি রিয়েলিটিও আবার কিন্তু নিচের দিকে যে ডাউন ট্রেন্ড আছে সেটাকেই কন্টিনিউ করছে। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি
অপেক্ষাকৃত কম পড়েছে। কনজিউমার ডিউরেবিলিটি একটা ডিফেন্স হিসাবেও কাজ করে, কারণ এরা বাজার যখন মেন স্ট্রিমের স্টক যখন পড়ে না বা যখন ফল করে, তখন এফএমসিজি, ফার্মা এরা সাধারণত সাইড ওয়েজ থাকে। আর একটা কথা কি, নিফটি কনজিউমার ডিউরেবিলিটি তেমন কোনো আমাদের আপ মুভও নেই, এটা একটা সাইড ওয়েজ জোনের মধ্যেই আছে, সেই জন্য এখানে ফলও হয়নি। যেমন এরা যেমন বাড়ে না তেমন এরা কমেও না, যেমন নিফটি এফএমসিজিও তাই। কিন্তু নিফটি এফএমসিজি শুধুমাত্র নিউজের জন্য আমরা দেখেছিলাম ডাউন। তাছাড়া নিফটি এফএমসিজির এই যে জাস্ট এই ফলটা, যেটা আমরা বড় ফল দেখলাম, এটা শুধুমাত্র আইটিসির যে নিউজের জন্যই আমরা এখানে নিচে দেখলাম। তা না হলে কিন্তু এটা সাইডওয়েজ একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করছে, এটাকে আবার কিন্তু আমরা একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যেই ট্রেড করার প্রবাবিলিটি বেশি থাকবে। অন্যদিকে ক্যাপিটাল গুডসের আজকে আমরা ফল দেখেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি কি 2.3%, মানে কি ক্যাপিটাল গুডসের মধ্যেও পাওয়ার সেক্টর বা পাওয়ার ইনফ্রার মধ্যে অনেক স্টক আছে, সেগুলো যেহেতু ফল করেছে ক্যাপিটাল গুডসও পড়েছে। অন্যদিকে পিএসইউ ব্যাঙ্কে কিন্তু আমরা 2%-এর একটা ডাউনফল দেখেছি। আমরা নিফটি ফিনান্স বা ব্যাঙ্ক নিফটিতে কিন্তু স্ট্রং আছে, কিন্তু পিএসইউ ব্যাঙ্ক ফল করেছে। মানে কি পিএসইউ সেক্টরের এবং পিএসইউর মধ্যে একটা বড় পিএসইউ র্যালিও আমরা দেখেছিলাম লাস্ট উইকে, ঠিক আছে, 1 2 3 4 5 ডেজের একটা স্ট্রং র্যালি দেখেছিলাম, সেটাই একটি পুল ব্যাক নিয়েছে। এবার আজকে তাহলে ওভারঅল আমরা মার্কেটে কি দেখলাম, ব্যাংক এবং এনবিএফসি মোটামুটি বাজারকে হোল্ড করার চেষ্টা করেছে, যেখানে অন্যান্য স্টক খুব বেশি ফল করেছে, 2% 3%ও ড্রডাউন হয়েছে। এটা ইন্ডেক্স লেভেলে। যে স্টক লেভেলে যেই 8-10%ও আমরা কিন্তু ড্রডাউন দেখেছি, ঠিক আছে, বড় স্টকের। তো এখন আমাদের কি করা উচিত, এখন আমাদের ফ্রেশ পজিশন, যারা মোমেন্টাম ট্রেডার তারা 1-2 দিন এড়িয়ে যাওয়া উচিত। বাকি যাদের আমাদের এক্সিস্টিং পজিশন আছে সেখানে একটা আমরা স্ট্রিক্ট স্টপ লস লাগাবো, দিয়ে কাজ করব, দ্যাটস ইট। এদিকে S&P 500 অল টাইম হাইয়ের কাছে এসে ট্রেড করছে। S&P 500-এ 10-20 মুভিং অ্যাভারেজের উপরে আছে, গুড, সেখানেও আমাদের কোনো চিন্তা নেই। গ্লোবাল মার্কেট আমাদের পজিটিভ সংকেতই দিচ্ছে। এদিকে চার্ট ওয়াইজ ডাও জোন্সও তাই। ন্যাসডেকে আমরা কি দেখছি, ন্যাসডেকে আমরা কিন্তু এখন দেখছি আবার যে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেটা বানিয়েছি তার মধ্যেই কিন্তু আবার এসে ট্রেড করার, মানে এখানে আমরা ন্যাসডেকে কিন্তু তেমন আমরা এখনও পর্যন্ত পজিটিভিটি সেরকম দেখছি না। অন্যদিকে ডলার ইন্ডেক্স 98.8, ঠিক আছে, এখনও ডলার ইন্ডেক্স মোটামুটি 80 পয়সা মতো বেড়েছে, 98 থেকে 99-এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু তেমন এখানে এখনও পর্যন্ত হেডেকের কিছু নেই। অন্যদিকে ইউএসডি আইএনআর 90-এর কাছাকাছি ট্রেড করছে, 90 একটা রেজিস্ট্যান্স, এখন আমাদের একটা 90.2 এটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। অন্যদিকে গোল্ডও অলমোস্ট একটা রেঞ্জ বানাচ্ছে। এবার গোল্ড ওপরের দিকে এই 1,40,000-এর একটা সাপোর্ট থাকবে, নিচের দিকে রেজিস্ট্যান্স 1,34,000 থাকবে, কিন্তু এখন ফ্রেশ এন্ট্রি গোল্ডে না করাটাই বেটার। সিলভার একটা আই থিঙ্ক এবার একটা জোনের মধ্যে গেলেও যেতে পারে, জানি না যাবে কি না, তবে যদি যায় তখন সেখানে কিন্তু উপরের এই 1,59,000-এর লেভেলটা সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করবে। নিচের দিকে 1,24,000 বা 1,31,000, হ্যাঁ, বলাটা এখন টাফ, এখানে একটা অ্যানালিসিস করাটা একটু টাফ, কারণ এখানে কীভাবে প্লেসড হয় সেটা একটু দেখতে হবে। অন্যদিকে ক্রুড 5,000-এর লেভেলকে কিন্তু হোল্ড করছে, 5,000-এর যে সাপোর্ট আছে সেটাকে কিন্তু হোল্ড করছে। অন্যদিকে ন্যাচারাল গ্যাস সাপোর্টের কাছাকাছি এসে ট্রেড করছে, সাপোর্টের কাছে এসে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের এই 303 304-এর যে 300 থেকে 305-এর যে একটা সাপোর্ট জোন, সেটাকে আমাদের একটু ফলো আপে রাখতে হবে। অন্যদিকে বিটকয়েন স্ট্রং একটা রেজিস্ট্যান্স বলেছিলাম,
আগের দিনই, সেটাই এখন কন্টিনিউ হচ্ছে এবং নিচের দিকে 85,000-এর লেভেল। এখানে বিটকয়েনও এখন নন ট্রেডেবল জোনের মধ্যেই আছে, যদি কেউ ইন্ট্রাডে না ট্রেড করে তাদের জন্য। সেম অ্যাজ ইথেরিয়াম, এখানেও তেমন কোনো আমরা মোমেন্টাম এখনও দেখছি না। তো ওভারঅল এইটাই আমরা ভিউ দেখলাম যে গোল্ড সিলভার একটু সাইডওয়েজ জোনের দিকে যাচ্ছে, ক্রুড মোটামুটি 5,000-এর লেভেলটাকে হোল্ড করছে, আর ইন্ডিয়ান মার্কেটের একটা ভিউ দেখলাম। এটা আমরা কালকে আরেকটু ভালোভাবে ভিউ পাবো যে উইকলি ক্লোজিং কোথায় হয়, সেই হিসাবে একটা ইন ডিটেলস ভিডিও একটা ক্লাস বানানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজেস। এবার পুরোপুরি নয়েজ ক্যান্সেল করে করাটা এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না, চেষ্টা করব যত তাড়াতাড়ি করা সম্ভব হয়, কিন্তু যদি কেউ 15 মিনিট দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।